বাংলাদেশে সবথেকে বড় এখন যে সমস্যা তা হলো মানি এক্সচেঞ্জ বিজনেস। অর্থাৎ সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলে যারা মানি এক্সচেঞ্জের বিজনেস করতেন তারা বহুল সমস্যার বা ক্ষতির সম্মুখীন হতে শুরু করেছেন, কারণ বাংলাদেশে টাকার দাম ব্যাপক হারে কমতে শুরু করেছে। এখন বাংলাদেশে টাকার দাম কমে 100 টাকার দাম কমে হয়েছে 67 থেকে 68 টাকা, যা ইতিহাসে নজিরবিহীন। এই টাকার দাম কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে তা নিঃসন্দেহে বলবো। তার আগে বলে দিই, বাংলাদেশের এই মুহূর্তে ঋণের পরিমাণ 18 লক্ষ টাকা, যা ম্যাক্সিমামই বিদেশি টাকার ঋণ, যেটা কিনা অর্থনৈতিককে ঘোর সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই 18 লক্ষ কোটি টাকার মধ্যে 10,75,00,000 টাকা হলো আভ্যন্তরীণ ঋণ এবং 7,25,000 কোটি টাকা হলো বিদেশি জায়গা থেকে ঋণ। আপনারা যদি দেখেন যত পরিমাণ টাকা বাংলাদেশ ঋণ নিয়েছে শেষ কয়েক বছরে, তার পুরোটাই কিন্তু মোটে 2 থেকে 3 বছরের বাংলাদেশের গোটা অর্থনীতির বাজেট। অর্থাৎ ভালো করে বুঝলেই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে বাংলাদেশের অর্থনীতির পরিকাঠামোটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই ঋণ ব্যবস্থার উপর, যার পরিমাণ প্রায় 18 লক্ষ কোটি টাকা। আরও যদি গভীরে গিয়ে এই বিষয় নিয়ে আপনারা তদন্ত করেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের সামনে বিপদের সবথেকে বড় কারণ হলো বাংলাদেশকে আগামী 3 বছরের মধ্যে 8টি ঋণের চুক্তি অনুযায়ী 8টি ঋণের সুদসহ টাকা ফেরত দিতে হবে। এবার প্রশ্ন হলো এই টাকাগুলো কে দেবে, কাকেই বা দিতে হবে? এর পিছনে কি কোনো দেশের আগাম মৃত্যু ফাঁদ লুকিয়েছিল যার ধরতে পারল না বাংলাদেশের সরকার? ইতিমধ্যেই বলি, প্রায় বিদেশি দেশগুলো 500 কোটি টাকার অর্ডার বাতিল করেছে বাংলাদেশে। ভারত এবং মায়ানমারের মতো দেশেরা এই বাতিল অর্ডারগুলোকে ধরতে ঝাঁপিয়ে পড়েছে। শুধু তাই নয়, যদি 3টে পয়েন্ট আপনারা যদি দেখেন বাংলাদেশের অর্থনৈতিক মন্দার পিছনে, তাহলে দেখতে পাবেন 3ভাবে বাংলাদেশ ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1 নম্বর, বাংলাদেশে কমতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য। এছাড়া প্রায় 7% উপরে প্রবাসীদের টাকা দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু কমতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। এবং পরপর 2 বছর সব থেকে কম রাজস্ব আদায় করেছে বাংলাদেশ সরকার। এবছর ধরে নেওয়া হচ্ছে এই রাজস্বের পরিমাণ যেভাবে কমবে এই অর্থনৈতিক মন্দার জন্য, তা বাংলাদেশের ইতিহাসে সর্বকালীন একটা রেকর্ড ছুঁতে চলেছে। এবার বিষয় হলো বাংলাদেশ কেন অর্থনৈতিক মন্দায় সামনে পড়তে চলেছে। জিডিপি অনেক বেশি হওয়া সত্ত্বেও বাংলাদেশ চীনের উপরে প্রায় 80% ডিপেন্ডেন্ট হয়ে গেছে। শুধু চীন নয়, আপনারা যদি স্পেসিফিক্যালি আমি বলি তাহলে দেখবেন বাংলাদেশের একাধিক প্রকল্পে যেমন চীন আগ্রহ দেখিয়েছে, তো এই আগ্রহের পিছনে লুকিয়েছিল এক মৃত্যু ফাঁদ। তা হলো চড়া সুদে কম টাইমের বিরুদ্ধে কম সময়ের ব্যবধানে বাংলাদেশকে ঋণ দেওয়া। ঠিক একই স্ট্র্যাটেজি তারা দক্ষিণ এশিয়া এবং বিভিন্ন নিম্ন বা উচ্চ যে বর্গীয় দেশগুলো আছে সেই দেশগুলোর সঙ্গে কিন্তু তারা খেলেছে। বাংলাদেশ কিন্তু সেই ঋণেরই বা এই ঋণ দেওয়ার এই গেম প্ল্যানেরই একটা শিকার। আপনারা যদি দেখেন মধ্যপ্রাচ্যে করিডোর, বেল্ট অফ রোড, একাধিক যে প্রকল্প আছে তা চীনের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে করেছে। আরও যদি ডিপলিভাবে দেখেন, সর্বোচ্চ 4 থেকে 5টা প্রকল্প যেটা চীন এবং বাংলাদেশ একে অপরের উপর নির্ভরশীল, তা হলো পদ্মা রেল সংযোগ, চট্টগ্রামের সিঙ্গেল পয়েন্ট মুরিং, ঢাকা আউলিয়া এক্সপ্রেসওয়ে। এই যে প্রকল্পগুলোর নাম আমি বললাম তা নিঃসন্দেহে সম্পূর্ণটাই চীনের উপর ডিপেন্ড করে বাংলাদেশ কিন্তু এগিয়েছে এবং এর পিছনে লুকিয়ে আছে কয়েক হাজার টাকা ঋণের একটা সম্পর্ক। কেন বলছি, আপনারা যদি দেখেন বাংলাদেশের টোটাল ব্যবসা বাণিজ্যের যে পরিকাঠামো, সেখানে 1000 কোটি টাকা ডলার বিনিয়োগ করেছে চীন। পরবর্তীকালে আরও 4000 কোটি টাকা ডলারের পরিকল্পনা, লগ্নি করার পরিকল্পনা ছিল চীনের। পাকিস্তানের পর বাংলাদেশের এই লগ্নির পরিমাণ কিন্তু চীনের সব থেকে বেশি। অর্থাৎ পাকিস্তানের যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দার জায়গায় ঢুকছে চীনের এই অর্থনীতির ফলে, আগ্রাসন নীতির ফলে, বাংলাদেশের কিন্তু অবস্থা ঠিক সেই জায়গায় যাচ্ছে যদি না ইমিডিয়েটলি সামাল দেওয়া যায়। আপনারা যদি দেখেন বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে বৈদেশিক মুদ্রার পরিমাণ কমে দাঁড়িয়েছে $20 মিলিয়ন। এই যে বিদেশি মুদ্রা কমার পিছনে সব থেকে বড় কারণ হলো অর্থনৈতিক মন্দা এবং অনেক চড়া সুদে ঋণ। চীন যে কাজটা করে তা বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ হয়তো বুঝতে পারেননি। তারা স্বল্প সময়ের ব্যবধানে প্রায় 3% হারে সুদে, অর্থাৎ চড়া সুদে বিভিন্ন দেশকে লোন দেয়। কিন্তু কোনো দেশ যখন বিপাকে পড়ে
তারা কোনোভাবেই লোনগুলো নিয়ে কোনোভাবেই নেগোশিয়েট করতে রাজি হয় না। আপনারা যদি আরও একটা তথ্য দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অলরেডি চীনের সঙ্গে একবার তারা মিটিং করেন এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় তারা এই ঋণের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন কিংবা সুদের হার কমানোর একটা অনুরোধ করেছেন। চীন কিন্তু এই দুই জিনিসই করবে, এখনও কোনো সরকারি শিলমোহর দেয়নি। ফলে একদম শ্রীলঙ্কার মতো সেম স্ট্র্যাটেজি চীন কিন্তু বাংলাদেশের উপর অ্যাপ্লাই করতে চলেছে, এরকমই মনে করছে অর্থনৈতিক মহল। শুধু তাই নয়, শ্রীলঙ্কার যে মুদ্রাস্ফীতির কারণগুলো যেগুলো ছিল, বাংলাদেশের যদি কারণগুলো দেখেন একদম হুবহু সেম। এক নিঃসন্দেহে অতিরিক্ত সুদে বিদেশি ঋণ নেওয়া, শ্রীলঙ্কা ডুবেছিল দুর্নীতিগ্রস্ত বিরাট প্রকল্পের জন্য বিভিন্ন অর্থনৈতিক করা এবং বিদেশি বিনিয়োগ না থাকা। বাংলাদেশের সাম্প্রতিক যে চিত্র আমরা সারা বিশ্ব দেখছে, শুধু আমরা নয়, সেখানে সব থেকে বড় ক্ষতিকর দিক হলো বিদেশি বিনিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের ইকোনমিক সেক্টরে। তার জন্য অতিরিক্ত মুদ্রাস্ফীতি এবং বিদেশি গ্যাসের সরবরাহ যে বন্ধ হতে শুরু হয়েছে, তা কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক পরিকাঠামোকে তলিয়ে দিতে পারে। শুধু তাই নয়, স্থানীয় মুদ্রার মূল্যমানে ধস নামতে চলেছে খুব শীঘ্রই, যার ফলস্বরূপ শেয়ার বাজারেও ধস নামা কিন্তু সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কায় ঠিক এই বিষয়গুলোই কিন্তু চীনের মদতে হয়েছিল, যা কিন্তু বাংলাদেশের সামনে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। চীনের যে নীতি, তার পিছনে লুকিয়ে আছে একটা ইমেজ। চীনের ইমেজটা কি জানেন? চীনের ইমেজটা হলো ঋণ চাইলেই বা হাত পাতলেই খুব সহজেই ঋণ পাওয়া যায়, এই রকম একটা ইমেজ তৈরি করা। এই ইমেজে শুধু শ্রীলঙ্কা বা পাকিস্তান ফাঁসেনি, বা বাংলাদেশ যে বর্তমানে ফেসেছে সেরকম নয়। সব থেকে বেশি চীন লোন দিয়েছে রাশিয়াকে, এবং 2020 এবং 21 সালের মধ্যে কতগুলো দেশকে চীন লোন দিয়েছে জানেন? 165টা নিম্ন এবং মধ্যবিত্ত দেশকে। অর্থাৎ শ্রীলঙ্কা বা পাকিস্তান কিংবা বাংলাদেশ নয়, 165টা দেশের অর্থনৈতিক বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে চীন, যার সেই ঋণের পরিমাণ $1.38 ট্রিলিয়ন। অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা দিয়ে চীন 165টা দেশকে কার্যত নিয়ন্ত্রণ করতে চাইছে, যার মধ্যে রাশিয়াকে সব থেকে বেশি লোন দিয়েছে $170 বিলিয়ন। এর কারণটা একটাই, এর কারণ হলো অর্থনৈতিকভাবে কোনো দেশের পরিকাঠামো বা মেরুদণ্ডকে যদি কবজা করা যায়, তাহলে একটা গোটা দেশকেই বকলমে কবজা করা যেতে পারে। এই নীতিতেই বিশ্বাস করে চীন। অর্থাৎ একদিকে যেমন সামরিক শক্তির আগ্রাসন, সামরিক শক্তিতে বলিয়ান হয়ে আমেরিকাকে থ্রেটনিং করা, পাশাপাশি অর্থনৈতিকভাবে 165টা দেশকে নিয়ন্ত্রণ করতে চাওয়ার যে সুপার পাওয়ার ক্ষমতা চীন দেখিয়েছে, তা নিঃসন্দেহে চীনের অর্থনীতিতেও নজিরবিহীন। কিন্তু বাংলাদেশ কি করবে? এক্ষেত্রে আমি তথ্য একটা ছোট্ট দিই। মহান অর্থনীতিবিদদের কিছু কথা আমি পড়ছিলাম, যেখানে তারা বলেছেন কোনো দেশ যদি একটা কোনো পার্টিকুলার সোর্সের উপর ডিপেন্ড করে অর্থনীতিকে দাঁড় করিয়ে রাখতে চায়, তাহলে হলো সব থেকে সেটা ভুল। অর্থাৎ ওই সোর্সটা যদি কোনোভাবে কোনো দিন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোটাই ভেঙে পড়তে পারে। বাংলাদেশ কিন্তু সেই ভুলটাই করেছে এবং এখনও করে যাচ্ছে। বাংলাদেশ সব থেকে বেশি ডিপেন্ডেন্ট ছিল, যদি দেখেন তাহলে বস্ত্র শিল্পে, তাঁত শিল্পে। বর্তমানে এই বস্ত্রশিল্প বা তাঁত শিল্পের বা এই যে কাপড় জামার যে ফ্যাক্টরি, এর পুরো কাঁচামালটাই কিন্তু নিয়ন্ত্রণ করে চীন। এই চীন যদি এবার টাকা না দেওয়ার পরে বা টাকা যদি দিতে না পারে বাংলাদেশ, এই কাঁচামাল সরবরাহ যদি বন্ধ করে দিতে পারে, বাংলাদেশের কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টর কিন্তু সম্পূর্ণভাবে এক নিমিষের মধ্যে ভেঙে পড়তে পারে। এক্ষেত্রে আমি একটা তথ্য আপনাদের দিই। বস্ত্রশিল্প ছাড়া বাংলাদেশ কি করতে পারতো জানেন? বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস জগৎজোড়া বিখ্যাত, সেই প্রাকৃতিক গ্যাসকে তারা এখনও অবধি কাজে লাগায়নি। তাই তৎকালীন রাষ্ট্রনেতা খালেদা জিয়াকে, বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন সেই খালেদা জিয়াকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিল ওএনজিসিকে সেই প্রাকৃতিক গ্যাস কাজে লাগানো এবং ব্যবসা করার একটা সুযোগ সুবিধা যেন দেয় তারা। বাংলাদেশ সরকার কিন্তু সেদিন সেটা দেয়নি। যদি প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগানোর সুযোগ
বাংলাদেশ সরকার বর্তমানে বা ভারতবর্ষকে দিত বা ভারতবর্ষের কাছে থাকতো, বাংলাদেশের কিন্তু নতুন একটা সোর্স অফ ইনকাম বস্ত্রশিল্পের পাশাপাশি খুলে যেত। সেই টাকাটাও কিন্তু কয়েক হাজার কোটি টাকা। অর্থাৎ ভুলের পর ভুল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নীতি নিয়েছে, কার্যত ভারত বিরোধী নীতি, সামাজিক মিডিয়ামে ভারত বিরোধী কথাবার্তা, তারা আসলে বুঝতেই চাইছেন না তারা কোন অন্ধকার গুহা বা অন্ধকার একটা জায়গায় ঢুকতে চলেছেন। আজকে এই রেজাল্ট পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের যে ভবিষ্যৎ সমাজ, বাংলাদেশের যে ভবিষ্যৎ, তারা যে অর্থনৈতিক মন্দার সামনে পড়বেন, তা কি অর্থনৈতিক যারা বিশেষজ্ঞ, যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে আছেন, তারা কি অস্বীকার করতে পারবেন? এই প্রশ্ন আমার থাকলো। পাশাপাশি চীন যদি বাংলাদেশকে আলটিমেটলি শ্রীলঙ্কার মতো অবস্থা করে ছাড়ে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটলি বাংলার মানুষ, বাংলাদেশের মানুষকে ক্ষমা করবেন? এই প্রশ্ন আমার থাকলো। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে আমাকে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।